এখনও শাড়ি খোলোনি? আমার তো ডিউটি আছে নাকি? তোমাকে নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমার সংসারের জন্য তো টাকা জমাতে হবে আমার। তাড়াতাড়ি করো, সব খোলো, শুয়ে পড়ো প্লিজ। আমি আর কি ভোগের বস্তু? নাও খুলছি, এবার ভোগ করে উদ্ধার করো প্লিজ। 15-20 মিনিট যেমন ইচ্ছে তেমনভাবে ভোগ করা শেষে গোসল করে চললাম। আসতে ভোর হয়ে যাবে, খেয়ে ঘুমিয়ে নিও। আর বাবুটাকে সাবধানে রেখো। অবশ্যই, সাবধানে থেকো তুমিও। এই বলে চোখ মুছতে থাকে শর্মিলা। রাত পেরিয়ে ভোর হয়ে যায়। দরজায় ঠক ঠক শব্দ। শর্মিলা দরজা খুলতেই পুলিশ বলতে থাকে, এটা কোনো চাকরি হলো নাকি? কি একটা অবস্থা, আমার আর ভালো লাগে না। শর্মিলা, তো বাদ দিলেই তো পারেন। বাদ দিলে খাওয়াবো কি তোমাদের আমি? এত কথা বলো না বলেই শর্মিলাকে আবারও কামনার মোহে জড়িয়ে ধরে। কাজ সেরে নিয়ে গোসল করে আবারও ঘুমায় পুলিশ। আর শর্মিলা বেচারি আবারও গোসল করে। সকালে নাস্তা বানানোর কাজে লেগে যায়। সকাল হলেই শর্মিলার নানান রকম কাজে ব্যস্ত হয়ে যায়। বাচ্চা সামলানো থেকে শুরু করে ঘর দুয়ারের সব কাজকর্ম করতে হয় তার একার। পুলিশ ঘুম থেকে উঠে যায় 11টার দিকে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে যায় আড্ডা দিতে চায়ের দোকানে। এদিকে শর্মিলা বাচ্চাকে নিয়ে টিভি দেখতে থাকে। হঠাৎ করে শর্মিলার দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলতেই উর্মির চেহারা দেখে। এত বছর পর তুই কোথা থেকে আসলি বোন? শর্মিলা আর উর্মিলা কলেজ থেকে আজ পর্যন্ত বান্ধবী। আর বলিস না, তোরও বিয়ে হয়ে গেল আর আমিও চলে গেলাম দেশের বাইরে। ওইভাবে যোগাযোগও ছিল না এতদিন। আচ্ছা বস, তো কবে আসছিস তুই? আর ঠিকানা কোথায় পেলি আমার? খুব খুশি হয়েছি, আমি 3 দিন থেকে এসেছি। শোন, আজকে দেরি করব না, একটা বিষয় জানার জন্য এসেছি। সব বিষয় পরে জানাজানি হবে, এখন বস, তোর জন্য চা বানিয়ে আনতেছি। তারপর খেয়ে দিয়ে পরে ফেরার কথা, এর আগে যেতে দিব না। উর্মিলা বাচ্চাকে নিয়ে খেলতে থাকে। ওদিকে শর্মিলা চা বানিয়ে আনে। উর্মিলা, ভাইয়া কোথায়? দেখছি না তো। নিচে গেছে, চলে আসবে এখনই। আচ্ছা, কেমন কাটছে তোর সংসার? বাচ্চাও হয়ে গেছে, কি সুন্দর। খুব সুখে আছিস না? হ্যাঁ আছি আর কি, সংসার, বাচ্চা, স্বামী সব মিলিয়ে ভালোই আছি। এই শ্রাবণের কথা মনে আছে তোর? হাসালি তুই। ওরে কখনো কি ভোলা সম্ভব আমার জন্য? মনে পড়ে তো মাঝে মাঝেই। বিয়ের পর আরও বেশি মনে পড়েছে। ওর খবর কি? তোর সাথে কথা হয় কি? মাঝে মধ্যে হতো আর কি। মাসখানেক আগে কথা হলো। আগের মতো মনে ফুর্তি নিয়ে কথা বলে না, কেমন জানি সাইকোপ্যাথি হয়ে গেছে। শুনলাম ভালো একটা জব করতেছে। বিয়ে করেছে কি? বাচ্চা হয়নি? না, বিয়েই তো করেনি বললো। আর বাচ্চা আসবে কোথা থেকে? ওর ফেসবুকে তুই আছিস না? দেখা তো একটু ওরে, অনেক দিন দেখি না তো। আচ্ছা ওয়েট, বের করছি। ফোনটা নিয়ে শর্মিলা দেখতে থাকে। একটা সময় চোখ থেকে পানি বের হয় আর বলতে থাকে, কি অবস্থা হয়েছে। অনেক ফর্মাল ড্রেস পরা শিখেছে, কিন্তু চেহারার যত্ন নেয় না মনে হচ্ছে। চুল দাড়ির কি অবস্থা। উর্মিলা হয়েছে, এখন দেখা বাদ দে। যা হয়েছে ওর সাথে, বেঁচে আছে এটাই তো অনেক, তাই না? কম তো কষ্ট দিলি না ওরে তুই। শর্মিলা, এখন আমার দোষ তাই না? আমার সাথে কি করেছে ও? আমি ওরে যে মেরে ফেলিনি এটাই অনেক। আচ্ছা বাদ দে, অতীত নিয়ে কথা না বলি। তোর ঘাড়ে এগুলো কিসের দাগ রে, লাল লাল? শর্মিলা, কি আমার না বুঝ মেয়ে তুমি, কিচ্ছু বোঝো না। তোমার দুলা ভাইয়ের আদর এটা। বাহ বাহ, খুব তো তাহলে মজায় আছো না? এর মধ্যে পুলিশ চলে আসে। উর্মিলা, আরে কামরুল ভাইয়া যে, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার সাথে তো বিয়েতে দেখা হলো, আর তো দেখা নেই। আমি মাত্র 3 দিন থেকেই আসছি ভাইয়া দেশে, এখন থেকে দেখা হবে ইনশাল্লাহ। আর ভাইয়া, আগামী শুক্রবার আমার গায়ে হলুদ, আপনার আর শর্মিলার অবশ্যই আসতে হবে। শর্মিলা, কিরে এতক্ষণ তো বললি না এই কথাটা? সারপ্রাইজ ছিল। শোন, তোকে ছাড়া আমার বিয়ে সম্ভব না, তুই সোমবার থেকেই চলে আসবি। আর ভাইয়া আপনিও। কামরুল, আমি তো সরকারি চাকরি করি, ইচ্ছা থাকলেও এত আগে যাওয়া সম্ভব না, তবে আমি বিয়ের দিন অবশ্যই উপস্থিত হব। আর শর্মিলা আগেই যাবেনি। উর্মিলা, আচ্ছা ভাইয়া আসবেন কিন্তু তাহলে। এই বলে উর্মিলা বিদায় নেয়। সেই বাসা থেকে শ্রাবণ সকালবেলায় চলে আসে উর্মিলার বাসায়। এসেই এদিক ওদিক মোটামুটি ছটপট করতে থাকে। উর্মির মনে হচ্ছে আগের শ্রাবণ, এটা অনেক দিন, এতটা খুশি শ্রাবণকে দেখা হয়নি। একটু পরেই চলে আসে শর্মিলা। বাচ্চাকে কোলে নেয় উর্মিলা। তারপর শর্মিলাকে বলে যে,
তোর জন্য এই রুম, আর তুই এখানে ফ্রেশ হয়ে নে, আমি বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসি। উর্মিলা, এই শ্রাবণ, তোর এই সিগারেট খাওয়ার বদ অভ্যাস এখনও যায়নি? হারামি একটা। শ্রাবণ, এই বাচ্চাটা কে রে? কত কিউট রে। এই বলে গাল টিপতে থাকে। উর্মি, দেখ তোরই বাচ্চা কিনা। চুপ কর তো, বিয়েই করলাম না আর বাচ্চা, সিগারেটটা ফেলা। একটা গুড নিউজ দিই। আচ্ছা বল, কি গুড নিউজ? কোনো সুন্দরী মেয়ে আসছে আমার জন্য নাকি? বিয়ে করাই দিবি নাকি? না না, শর্মিলা আসছে। তাতে কি হয়েছে আমার? কোথাকার কোন শর্মিলা? তোর শর্মিলা? কি? হ্যাঁ তোর শর্মিলা। সিরিয়াসলি? হ্যাঁ, আমি আর এখানে এক মুহূর্ত থাকছি না, আমার ব্যাগটা এনে দে, আমি চলে যাব। রাগ করছিস কেন? শর্মিলাও যদি রাগ করে, তুইও যদি রাগ করস, আমি কিন্তু বিয়েই করব না বলে দিলাম। আর দেখ না, এই বাচ্চাটা শর্মিলার, কি সুন্দর তাই না? এই বাচ্চার দিকে তাকিয়ে হলেও তুই রাগ করিস না বাবু সোনা। ময়না শ্রাবণ এক মেঘ সমান নিঃশ্বাস নিয়ে বাচ্চাকে কোলে নেয় আর অনেক অনেক আদর করতে থাকে। একটা সময় শ্রাবণের চোখে জল এসে যায়। তখন উর্মিলাকে বলতে থাকে, তুই যা, আমি ওরে নিয়ে আছি কিছুক্ষণ। আচ্ছা থাক, আমি ওদিকটা ঘুরে আসতেছি। শ্রাবণ বাচ্চাকে নিয়ে খেলতে থাকে আর বলতে থাকে, একা মনে জন্ম জন্মান্তরে তোমার মাকে আমি ক্ষমা করব না, কিন্তু তোমার প্রতি আমার আকাশ পরিমাণ ভালোবাসা থাকবে মামুনি। দোয়া করব অনেক বড় হবে তুমি, আর আশা করি মার মতো হবে না কখনোই। তোমাকে আজ প্রথম দেখলাম, কি দেই তোমাকে মামুনি? আমার যখন টাকা ছিল না তখন তোমার মা ছেড়ে গেছে, আর এখন টাকা হয়েছে তোমার মা অন্য কারো। এই বলে পকেটে রাখা স্বর্ণের চেইনটা বাচ্চা মেয়েকে পরিয়ে দেয় শ্রাবণ। এর মধ্যে চলে আসে শর্মিলা আর উর্মিলা। শ্রাবণকে দেখে শর্মিলা শকড হয়ে যায়, কিছুই বলতে পারছে না চেষ্টা করেও। শ্রাবণ, কেমন আছো তুমি? যেমনই থাকি, তোমার কিছু আসে যায় না। আর তুমি আসবে জানলে আমি তো এখানে আসতামই না। দাও, বাচ্চাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি এখনই। উর্মিলা, দুজনেরই যখন এত রাগ, তো যা, তোরা চলে যা, আমিও বিয়ে করব না, যা হবার তো হয়ে গেছে। এখন তো ঠিক মতো কন্ট্রোলে থেকে কথা বল। পাস্ট ইজ দ্য পাস্ট। দুজনেই একটু ঠান্ডা হলো। শ্রাবণ সিগারেট লাগিয়ে এক পাশে বসে যায়, শর্মিলা অন্য পাশে, মাঝখানে উর্মিলা। শ্রাবণ, মেয়েটার নাম কি রাখছো? শ্রাবণী। এখনও আমার উপরে এত রাগ? রাগ নেই, আর কিছু বলবা তুমি? উর্মিলা, আমি চলে যাচ্ছি রুমে, ভালো লাগছে না। শ্রাবণ, এত দেমাগ এখনও কমেনি তো? সংসার কেমনে করছো শুনি? যেমন ইচ্ছে তেমন করছি। আপন মানুষগুলোই সুযোগ বুঝে আঘাত করে বেশি। জীবনের দুটানা সময়ে আমি বুঝতে পেরেছি এটা। থাকো, আমি রুমে চলে যাচ্ছি। শ্রাবণ, এতই যখন রাখতো মেয়ের নামটা শ্রাবণী কেন রেখেছো? তুমি তো এখনও আমাকেই ভালোবাসো, তো বিয়ে কেন করেছিলে? শর্মিলা, না, কিসের ভালোবাসা? এক ফোঁটা ভালোবাসাও নেই তোমার জন্য আমার। এই বলে শর্মিলা চলে যায় বাচ্চা নিয়ে। শ্রাবণ, জানিস উর্মি, যখন টাকা ছিল না, টাকা খুঁজতে গিয়ে শর্মিলাকে হারালাম, আর শর্মিলাকে খুঁজতে গিয়ে নিজেকে হারালাম। আজ থেকে যতদিন পর তোমাকে আমি ভুলে যাব, ঠিক আজ থেকে ততদিন পর তুমি আমাকে মনে করবে। প্রকৃতি তার হিসেব মিটিয়ে দেয়। শর্মিলা, প্লিজ এসব কথা ছাড়ো আর ভুলে যাও আমাকে মন থেকে। আমি চাই না এত বছর পর আর নতুন করে কোনো মায়া বাড়াতে। শ্রাবণ, এখনও দেখছি তোমার রাগ কমেনি আমার উপর থেকে। ভুলটা কি ছিল আমার? আমি আজও জানি না। আর কি নির্মমভাবে আমাকে ঠকিয়েছো তুমি। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। শর্মিলা, যে ভালোবাসে সে কখনোই তার ভালোবাসার মানুষটির জন্য বদদোয়া করতে পারে না। ভুল আমার নাকি তোমার, ঠিক মনে করে দেখো, তাতেই বুঝতে পারবে। শ্রাবণ, আমি কিচ্ছু জানি না, জানতেও চাই না, আর অতীত মনে করতেও চাই না। শুধু জানতে চাই আমার ভুল কি ছিল। শর্মিলা, আমি রুমে যাচ্ছি, এখানে আর থাকা সম্ভব না। শুধু এইটুকু মনে রেখো, দীর্ঘ একটা সময় তোমাকে চেয়েছি আমি। 1 মাস 2 মাস নয়, 3টা বছর আমি তোমাকে চেয়েছি। কোথায় ছিল তখন সেই ভালোবাসা? দিনের পর দিন, রাতের পর রাত কান্না করেছি, একটাবার খোঁজ পর্যন্ত নিতে পারোনি। ঠিক যখন আমি নিজেকে ধীরে ধীরে একা মনে করে শক্ত করলাম, ঠিক তখনই তোমার ভালোবাসা বেড়ে গেল। আর তখন আমি নিজেকে বুঝিয়ে মনকে শক্ত করে নিয়েছিলাম। যে পাগলটা তোমার জন্য ছিলাম, আর যে পাগলামিটা আমি আসার পর করলে, সেই পাগলামিটা আমি থাকার সময় করলে, আজকে এই দিনটা দেখতে হতো না তো?
শ্রাবণ, নিজেকে ঠিক শক্ত অবস্থানে নিয়ে আমাকে অর্ধমৃত করতে তোমার বিবেক বাধা দেয়নি কখনো? শর্মিলা, বাদ দাও এসব কথা। দেখি তোমার হাতটা, এখনও ব্লেডের দাগগুলো রয়ে গেছে। আমি তোমাকে আঘাত করতে চাইনি, তবে কেন নিজেই নিজেকে আঘাত করলে? এই দাগ বয়ে বেড়াতে ভালো লাগে কি? এই দাগ একটা মন খারাপের কারণ তোমার এখন। শ্রাবণ, বাইরের দাগ সবাই দেখে, কিন্তু আমার অন্তরের দাগ কেউ দেখে না। আমি ভেতর থেকে ঠিক ওই দিনই মরে গেছি যেদিন থেকে তোমার সাথে আমার যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আর নতুন করে মুভ অন করতে পারিনি। শর্মিলা, জানো তুমি, দেহটা তার কাছে পড়ে থাকলেও আমি আজ পর্যন্ত তোমাকেই ভালোবাসি, কিন্তু আমি কখনো তোমাকে চাইবো না আর। যদিও এখন সুযোগ নেই, তবুও যদি সুযোগ থাকতো কখনোই চাইতাম না। তুমি আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছো, যা আমি কোনো দিনও ভুলতে পারবো না। শ্রাবণ, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে তোমার, তো সুখের দিন, কিন্তু আমি কি করব? আমি এখনও কাউকে নতুন করে ভালোবাসতে পারি না। তবে কি আমি কখনোই নতুন করে বাঁচতে শিখতে পারবো না? শর্মিলা ফুসফুস করে কেঁদে কেঁদে, আজকে তোমার এই জীবনের জন্য যদি আমাকে দায়ী করো, তবে আজকের আমার অবস্থানের জন্য তুমিই দায়ী। শ্রাবণের শার্ট ধরে একটু কাছে গিয়ে চোখে চোখ রেখে বলতে থাকে, তোরে কি ভালোবেসে ভুল করেছিলাম আমি? দিনের পর দিন, মাসের পর মাস তোর সাথে প্রত্যেকটা দিন আমাকে এখনও পুড়ে পুড়ে ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছে। একমাত্র তোর জন্য আজকে আমার থেকে বয়সে 15 বছরের বড় একজন মানুষের সাথে সংসার করতে হচ্ছে। এর জন্য একমাত্র তুই দায়ী। তোর উপরে রাগ আর ঘৃণা থেকে আমি ওরে বিয়ে করতে রাজি হয়েছি। এখন দিনের পর দিন আমি ধুকে ধুকে মরে যাচ্ছি। মোনাজাতে চেয়েও তোকে হারিয়েছি। আমার কি ভুল ছিল? তোকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসতাম। কাঁদতে কাঁদতে একাকার হয়ে যায় শর্মিলা। শ্রাবণ চোখের জল মুছে দিয়ে বলতে থাকে, নিয়তি বড়ই নির্মম, যাকে পাওয়ার জন্য এতগুলো বছর আমি অপেক্ষা করে গেলাম। দিনের পর দিন পরিবার, বন্ধু বান্ধব সবার সাথে যুদ্ধ ঘোষণা করে তোমাকে চাইলাম, আর কেউ অপেক্ষা ছাড়াই তোমাকে পেয়ে গেল। তবে কি আমি ভেবে নিব ভালোবাসা আমাদের জন্য যেমন জরুরি ছিল, তেমনি জরুরি ছিল আমাদের বিচ্ছেদও? শর্মিলা, আর ভেবো না আমাকে নিয়ে। আমি আসছি, বাবু ঘুমে আছে, কখন উঠে যায় ঠিক নেই। ভালো থাকো আর নিজেকে বদলে নাও প্লিজ। শ্রাবণ এবার নিজের আবেগকে কন্ট্রোল হারা করে ফেলে শর্মিলাকে টেনে বুকে নিয়ে বলতে থাকে, তুমি বাচ্চার মা হলেও আমি এখনও তোমাকে ভালোবাসি। আমি এখনও তোমাকে চাই। আমি এক বাচ্চা কেন, 4 বাচ্চা হওয়ার পরেও তোমাকে চাইব। আমি সারা জীবন তোমাকেই চাইব। শ্রাবণকে বুকে ঠেলে দিয়ে শর্মিলা একটা থাপ্পড় দিয়ে বলে, লজ্জা করে না অন্যের বউকে জড়িয়ে ধরতে? আমাদের আর সেই সম্পর্ক নেই। আমি আশা রাখবো এই বিয়ে বাড়িতে যতদিন আছি তুমি আমার সামনে পড়বে না আর। ভালো থাকো। শ্রাবণ এবার তার রুমে চলে যায়, আর শর্মিলাও তার রুমে চলে গিয়ে বিভৎস হয়ে কান্না করতে থাকে। যেই হাত দিয়ে শ্রাবণকে থাপ্পড় দিয়েছে, সেই হাত যেন পুড়ে দিবে এমন অবস্থা। যেই ভাবনা সেই কাজ। হাতের তালু চেপে দেয় জ্বলন্ত কয়েলের উপরে। ভেতর থেকে ব্যথার কাতরানো শব্দ আসলেও মুখ থেকে একটা ইস শব্দ বের হচ্ছে না শর্মিলার। ওদিকে শ্রাবণও রুমে গিয়ে শর্মিলার পুরাতন অ্যালবাম দেখতে থাকে। মোবাইল ফোনে একটা করে ছবি পাস হচ্ছে, আর শ্রাবণ নিজেকে শর্মিলার মাঝে হারিয়ে ফেলতেছে। একের পর এক ছবি দেখে যাচ্ছে, আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে। কখন যে সিগারেটের আগুনে হাত পুড়ে যায় তা খেয়ালই নেই শ্রাবণের। শর্মিলা পুড়ে যাওয়া হাত সামনে রেখে দেখে বলতে থাকে একা মনে, শ্রাবণ, তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো, কিন্তু কখনো তোমার হতে পারবো না আমি। আক্ষেপগুলো বেঁধেছে জমাট মেরু প্রদেশের বরফ। শৈলী যেমন দেহে লীনতাপে ভেদ করেছে, ক্রমশ বিগলিত হচ্ছে বরফ। 1 ফোঁটা 2 ফোঁটা করে স্মৃতির সারণী বেয়ে পড়ছে চুইয়ে চুইয়ে সেই জল। অন্তঃস্থল বেয়ে স্পর্শ করেছে হৃদয়ে বয়ে যাওয়া রক্তে, ক্রমশ মিশে যাচ্ছে লোহত কণিকায়। হিমপ্রবাহের ন্যায় অনুচক্রিকা ক্ষতস্থানে রক্ত করেছে জমাট হিমশীতল ব্যথায়। শ্রাবণ ওদিকে নিজের সাথে মিলাতে গিয়ে বলতে থাকে, শর্মিলা, তুমি আজও আছো, তবে আমার আক্ষেপে নয়, বরং আমার অপেক্ষায় রয়ে গেছো তুমি। আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব, আর কাউকেই না।
রাত পেরিয়ে সকাল হয়ে যায়। নাস্তা করতে বসে যায় উর্মিলা, শর্মিলা আর শ্রাবণ। এক টেবিলে পরোটা হাতে নিতেই শর্মিলা উহু শব্দ করে ওঠে। শ্রাবণ শর্মিলার হাত ধরে বলে, কি হয়েছে? হাত পুড়েছে কিভাবে? শর্মিলা, তোমারটা তুমি খাও। ওভার অ্যাক্টিং আমার পছন্দ না। উর্মিলা, ওরে অন্যখানে গিয়ে খেতে বলে তো। ওর সামনে থাকলে আমার খাবার গলা দিয়ে নামবে না। উর্মিলা, সারাক্ষণ তোরা এভাবে একজন আরেকজনের পিছনে লেগে থাকলে তো তোদের সামলাতেই আমার সারাদিন চলে যাবে। যেদিকে তোরা আমাকে মেন্টালি সাপোর্ট করবি, উল্টা তোদেরকে দেখে রাখতে হচ্ছে আমার। শ্রাবণ, উর্মি, সমস্যা নেই, তোরা এখানে খা। আমি আমার রুটি কলা নিয়ে রুমে গিয়ে খাচ্ছি। আমার জন্য কারো গলায় রুটি না আটকুক, এই বলে শ্রাবণ ডাইনিং থেকে নিজের রুমে চলে যায়। উর্মিলা, আচ্ছা শর্মিলা, তোর হাত কিভাবে পুড়ে গেল? জানি না, না জানলে তো হবে না। দেখি হাতটা, এটা তো কয়েলের পোড়া দাগ মনে হচ্ছে। এই কাজ কেন করেছিস বল তো? শর্মিলা এবার উর্মির বুকে মাথা রেখে ফুসলে ফুসলে কান্না করতে থাকে আর বলে, উর্মি, আমি শ্রাবণকে ভুলতে পারছি না। ওরে দেখার পর আরও নিজেকে উদাসীন মনে হচ্ছে। এজন্য রাতে ওরে মনে না করার জন্য কয়েলে চেপে ধরেছিলাম। উর্মি, আচ্ছা বুঝলাম, কিন্তু নিজেকে এভাবে শেষ করতে হয় না। আর যা হবার হয়ে গেছে। এখন এত বছর এগুলো কেন মনে করতেছো বলো তো? এগুলো পাগলামি ছাড় আর খেয়ে নে এখন। তারপর অনেক অনেক কাজ আছে আজকে। খাওয়া শেষ করে উর্মিলা আর শর্মিলা একটু গল্প করতে থাকে আর সেখানে শ্রাবণ চলে আসে। উর্মিলা, শ্রাবণ ওখানে বাইক আছে, ওখান থেকে বাইকটা নিয়ে কয়েকটা মেহেদি এনে দে তো। আচ্ছা যাচ্ছি। একটু পরে শ্রাবণ চলে আসে মেহেদি নিয়ে। বলে, কিরে উর্মি, কী এলাকা তোদের? বাজারে একটা বোত নেই? আমার ইমার্জেন্সি 5,000 টাকা লাগবে। উর্মি, পাশের বাজারে বোত আছে, বিকালে গিয়ে উঠিয়ে আনিস। এখন এখানে বসে থাক। শ্রাবণ, না, এখন টাকাটা জরুরি ছিল, আমি এখনই যাচ্ছি। শর্মিলা, উর্মি, ওরে বলে বেশি জরুরি থাকলে আমার ব্যাগ থেকে 5,000 নিতে বলে। এই দুপুরে বাজারে যাওয়ার দরকার নেই। শ্রাবণ, অন্য কারো জামাইয়ের টাকা দরকার নেই আমার, আর এসব দরদ দেখাতে হবে না। শর্মিলা, অন্য কারো টাকা না, বরং আমারই টাকা। জামাইয়ের টাকায় আমি চলি না, তারে বলে দে, লাগলে নিতে পারে। সে কি জানে না আমার বাবার সব সম্পত্তির মালিক একমাত্র আমি? জামাইয়ের টাকায় আমার চলা লাগে না। শ্রাবণ, আচ্ছা আনতে বলে উর্মি, বিকালে দিয়ে দিচ্ছি আমি। শর্মিলা, আমার রুমে গিয়ে ব্যাগে দেখো আছে, ওখান থেকে নিয়ে নাও। শ্রাবণ, নিজে গিয়ে আনো। শর্মিলা, আমি বসেছি, এখন উঠতে পারবো না, যাও নিয়ে নাও ব্যাগ থেকে। শ্রাবণ শর্মিলার রুমে যায়, ব্যাগে হাত দিয়ে ব্যাগ থেকে 5,000 টাকা নেয়। ব্যাগের এক সাইডে একটা ডায়েরি দেখতে পায়। টাকাটা পকেটে রেখে ডায়েরিটা হাতে নেয়। নিয়ে পাতায় দেখতে পায় লেখা আছে, সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। আর শেষ পাতায় দেখতে পায়, তুমি যদি আমার জন্য আসো তবে আমার জন্যই আসবে, তার ভেতরে যেন অন্য কেউ না থাকে।